বহির্বিশ্বের হস্তক্ষেপের কারণেই মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের উত্থান, মন্তব্য ল্যাভরভের। সিরিয়ার রাক্কায় রুশ বিমান হামলায় নিহত ৪২। কাল মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচন, যে কোনো ফলাফল মেনে নেয়ার আশ্বাস সেনা সমর্থিত সরকারের। প্রথমবারের মতো আলোচনায় বসলেন চীন ও তাইওয়ানের প্রেসিডেন্ট। বৈঠকের প্রতিবাদে তাইপেতে বিক্ষোভ অব্যাহত। এবং বিহারে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত দিতে এগিয়ে আছে এনডিএ। সমীক্ষা অস্বীকার করে জয়ের আশা জনতা দল ইউনাইটেডের। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী। বাইরের হস্তক্ষেপের কারণেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আর ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে রুশ সেনা সমাবেশের জবাবে ন্যাটো দেশগুলোরও সীমান্তে পাল্টা সেনা সমাবেশ করা উচিত। এদিকে সিরিয়ায় আইএসের দখলে থাকা রাক্কা শহরে রুশ বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের দমনে শুক্রবারও দেইর এজ-জোর, হোমস ও রাক্কা সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় রুশ বিমানগুলো। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের ভাষ্যমতে, রাক্কায় রুশ হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন বেসামরিক নাগরিক বলেও জানায় সংগঠনটি। এ পরিস্থিতিতে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সাধারণ অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে বাইরের দেশগুলোর হস্তক্ষেপ ও আগ্রাসনের কারণেই সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান ঘটেছে। ইরাক ও সিরিয়া থেকে জঙ্গি নির্মূলের পর দেশগুলোর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংস্কারে ইউনেস্কো প্রধান ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মধ্যপ্রাচ্যে সবসময় বাইরের দেশগুলো তাদের স্বার্থ রক্ষায় বিভিন্ন ইস্যুতে নাক গলিয়েছে, যার পরিণতি আমরা আজ দেখতে পাচ্ছি। মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলো মধ্যযুগীয় বর্বরতা চালাচ্ছে। ওরা শুধু ইসলাম নয়, সব ধর্মকেই কলুষিত করছে। এদিকে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সম্প্রতি বাল্টিক ও ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে রুশ সামরিক তৎপরতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে বলেছেন, এর জবাবে ওইসব অঞ্চলের ন্যাটো দেশগুলোর এক হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। পর্তুগালের রাজধানী লিসবনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর এক সম্মেলন শেষে তিনি আরো বলেন, ভূমধ্য সাগরীয় অঞ্চলের শক্তি বৃদ্ধির মাধ্যমে রাশিয়া আসলে সিরিয়ার আসাদ সরকারকে টিকিয়ে রাখতে চায়। ইরাকের রামাদি ও সিনজারের আশপাশের এলাকার আইএস অবস্থানে শুক্রবার মার্কিন নেতৃত্বাধীন জোট অন্তত ১৪ দফা বিমান হামলা চালিয়েছে বলে জানান মার্কিন সেনা কর্মকর্তারা। হামলায় জঙ্গিদের অস্ত্রাগার ও বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে বলেও জানানো হয়। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। চলমান রুশ বিমান হামলার মধ্যেই সিরিয়ার সরকার সমর্থিত সেনাবাহিনীর কাছ থেকে হামা প্রদেশের কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আসাদ বিরোধী বিদ্রোহীরা। শুক্রবার তীব্র সংঘর্ষের পর হামা প্রদেশের আস্তান গ্রামটি দখলে নেয় বিদ্রোহীরা। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, বিদ্রোহীরা ভারী ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। সরকার সমর্থিত সেনাদের কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলাও চালায় তারা। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দিনব্যাপী সংঘর্ষের পর ধ্বংসস্তূপে পরিণত হয় গ্রামের চিত্র। তুরস্কে আইএসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ২০ জনকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। শুক্রবার দেশটির আন্টালিয়া প্রদেশ থেকে এদেরকে আটক করা হয়। তুরস্কে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য G20 সম্মেলনের আগে এই ঘটনা ঘটল। তুরস্ক জুড়ে আইএসের বিরুদ্ধে চলা ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এদেরকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আগামী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য G20 সম্মেলনকে ঘিরে এরই মধ্যে তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তুরস্কের কুর্দি অধ্যুষিত দিয়ারবাকিরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে ও তুর্কি পুলিশের মধ্যে শুক্রবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এর আগে কুর্দি যোদ্ধারা ওই অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে বলে অভিযোগ আনা হয় আঙ্কারার পক্ষ থেকে। ওই অঞ্চলে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখে কুর্দি বাহিনী। পরে পুলিশ ব্যারিকেড তুলে দিতে গেলেই বাধে সংঘর্ষ। গত ১ নভেম্বর নির্বাচনে এরদোয়ানের একে পার্টির জয়ের পর কুর্দি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সরকার। এরপর থেকেই দিয়ারবাকিরে আবারও তৎপরতা শুরু করে কুর্দি বাহিনী।
মিয়ানমারে কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক সাধারণ নির্বাচন। এর আগে শুক্রবার মধ্যরাতেই আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। রোববারের নির্বাচনে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সেনা সমর্থিত সরকার। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করারও প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থান সোয়ে। এদিকে দেশজুড়ে চলছে নির্বাচন অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি। শুক্রবার ইয়াঙ্গুনে নির্বাচন পূর্ববর্তী সমাবেশ আয়োজন করে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি। দলের প্রতীক সবুজ পতাকা হাতে এ র্যালিতে যোগ দেয় ক্ষমতাসীন দলের শত শত মানুষ। আমি ইউএসডিপিকেই ভোট দেব। বর্তমান সরকার শিক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে, তাই তাদেরই ক্ষমতা আসা উচিত। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের একদিন আগে বৃহস্পতিবারই প্রচারণা শেষ করেন বিরোধী দলীয় নেতা অং সান সুচি। এরই মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, নির্বাচনে এনএলডি জয়ী হলে সাংবিধানিক বাধার কারণে প্রেসিডেন্ট হতে না পারলেও ক্ষমতার শীর্ষে থাকবেন তিনি। 2 দশক গৃহবন্দী থাকার পর 2010 সালে মুক্ত হন অং সান সুচি। এর 2 বছর পরই মিয়ানমারের কাউমো কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ঐতিহাসিক জয়লাভের মধ্য দিয়ে মূলধারার নির্বাচনে ফেরার বার্তা দেন এনএলডি প্রধান সুচি। মিয়ানমারের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের আগ মুহূর্তে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানোর পাশাপাশি চলছে নিরাপত্তা জোরদারের কাজ। নির্বাচন উপলক্ষে দেশটিতে মোতায়েন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা শনিবার ইয়াঙ্গুনে ব্যালট বাক্স পরিদর্শন করেন। মিয়ানমারে দীর্ঘ 25 বছরের মধ্যে এবারের নির্বাচনই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জানিয়েছে বিবিসি। এই নির্বাচনে বিরোধী দল এনএলডি জয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় এর স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করছে বিরোধীরা। তবে এমন শঙ্কা উড়িয়ে দিয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থান সোয়ে। ভোটের ফলাফল কি হবে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন। আমি আবারও স্পষ্ট করে বলছি, নির্বাচনের ফল যাই হোক, বর্তমান সরকার ও সেনাবাহিনী উভয়ই তার প্রতি শ্রদ্ধাশীল হবে। সুষ্ঠুভাবে একটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মিয়ানমারের 50 বছরের সেনা শাসন শেষে 2011 সালে দেশটিতে ক্ষমতা গ্রহণ করে বেসামরিক সরকার। প্রথম থেকেই আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বলে আসছিলেন, নামে বেসামরিক হলেও এ সরকার আসলে সামরিক বাহিনীরই সমর্থনপুষ্ট সরকার। তবে ক্ষমতা গ্রহণের পর থেকেই রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছেন সাবেক জেনারেল প্রেসিডেন্ট থান সোয়ে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের ফলাফলে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। শুক্রবার সবশেষ জরিপে দেখা যায় বিধানসভার 243 আসনের মধ্যে 125টি আসন পেতে পারে এনডিএ। আর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড 105 আসনে জয় পেতে পারে। এবারে নির্বাচনে অধিকাংশ তরুণ বিজেপিকে সমর্থন করেছে বলে সমীক্ষার বরাত দিয়ে জানায় এনডিটিভি। আর বয়স্ক ভোটাররা ভোট দিয়েছেন বিজেপি বিরোধী জোটকে। বুথ ফেরত জরিপের ফল অস্বীকার করে নির্বাচনে জয়লাভের আশা প্রকাশ করেছেন জনতা দল ইউনাইটেডের নেতারা। অক্টোবরে শুরু হওয়া বিহারে বিধানসভা নির্বাচনের 5 দফা ভোট গ্রহণের শেষ পর্ব অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। রোববার ভোট গণনার পর প্রকাশ করা হবে আনুষ্ঠানিক ফলাফল। ভারতের জম্মু ও কাশ্মীরের অবকাঠামোগত উন্নয়নের জন্য 80,000 কোটি রুপি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এক জনসমাবেশে বক্তৃতাকালে এ ঘোষণা দেন মোদী। আধুনিক কাশ্মীর গড়তে এই অর্থ ব্যয় করা হবে বলেও আশা প্রকাশ করেন মোদী। এ সময় তিনি ভারতীয় গণতন্ত্রে অবদান রাখার জন্য কাশ্মীরের জনগণকে ধন্যবাদ জানান। এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নরেন্দ্র মোদীর কাশ্মীর সফরকে কেন্দ্র করে মিলিয়ন মার্চের ডাক দেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নেতারা। এছাড়া কাশ্মীরের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই অঞ্চল সফরে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দিল্লি প্রশাসন স্থানীয় প্রায় 400 নেতাকে আটক ও বেশ কয়েকজনকে গৃহবন্দী করে রেখেছে বলেও অভিযোগ করেন তারা। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী সহ নিহত 2। তেল আবিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি হিজবুল্লাহর আহ্বান। শনিবার সিঙ্গাপুরে প্রথমবারের মতো আলোচনার টেবিলে বসেন বৈরী 2 দেশ চীন ও তাইওয়ানের শীর্ষ নেতারা। 66 বছর পর 2 দেশের প্রেসিডেন্টদের মধ্যে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত এই বৈঠকটি। কোনো ধরনের চুক্তি নয়, দেশ দুটিকে শান্তি স্থাপন করার বিষয়টি মুখ্য ছিল বৈঠকে। এদিকে বৈঠকের প্রতিবাদে তাইপেতে বিক্ষোভ করেছে চীন বিরোধীরা।
চীন ও তাইওয়ানের শীর্ষ নেতাদের এই করমর্দন দেশ দুটির ৬৬ বছরের বৈরিতার বরফ গলার আভাস দিচ্ছে। সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি টেবিলে বসার আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং জিউ একে অন্যের সঙ্গে এভাবেই সৌহার্দ্য বিনিময় করেন। জাতীয়তাবাদী ও কমিউনিস্টদের মধ্যে গৃহযুদ্ধের ৬৬ বছর পর দুদেশের শীর্ষ নেতা পর্যায়ের বৈঠক এই প্রথম। আনুষ্ঠানিক বৈঠকে বসে নেতারা দুদেশের মধ্যকার শান্তি ও সংহতি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। শি জিনপিং দুদেশকে একই পরিবার হিসেবে অভিহিত করেন। এটা কোনো বিষয় নয় যে ৬৬ বছরে দুদেশের সম্পর্কে কি ঝড়ঝাপটা গেছে। কোনো শক্তিই আমাদের আলাদা করতে পারবে না। আমরা ভাই ভাই, আমাদের সম্পর্ক রক্তের, আমরা একই পরিবার। আমরা আজ একসঙ্গে বসেছি যাতে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়া যায়। যদি দুদেশই ভালো সম্পর্ক বজায় রাখে তবে ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল ভবিষ্যৎ ভাগাভাগি করতে পারবে। আঞ্চলিক শান্তির বার্তা ছিল তাইওয়ানের প্রেসিডেন্টের সুরেও। বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে মা ইং জানান, বৈঠকটি ছিল বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক। দুপক্ষই শান্তির উদ্দেশ্যে কাজ করছে। আলোচনা, সহযোগিতা ও সমন্বয় সাধনের মাধ্যমে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে দুদেশই কাজ করবে। আমাদের মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও দুদেশের শান্তিময় সম্পর্কের ব্যাপারে আশাবাদী। এদিকে গত কয়েকদিনের মতো শনিবারও এ বৈঠকের প্রতিবাদে তাইপেতে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। তারা মনে করেন এ বৈঠকের ফলে তাইওয়ান তাদের সার্বভৌমত্ব হারিয়ে আবারও চীনের ভূখণ্ডে পরিণত হবে। এ বৈঠক ইঙ্গিত দেয় সমঝোতার, যা তাইওয়ানবাসী সমর্থন করে না। আর ২ মাস পরেই মা ইং জিউ ক্ষমতা ছাড়ছেন। তাড়াহুড়ো করে এ বৈঠকটি তিনি তার নিজের ও দলের স্বার্থের জন্যই করছেন। ১৯৪৯ সালে চীনা জাতীয়তাবাদীরা তাইওয়ানে আলাদা রাষ্ট্র গঠন করলেও চীন মনে করে যে কোনো সময় তাইওয়ান চীনের ভূখণ্ডে ফিরে যাবে। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করেন মা ইং জিউ। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছে। আল আকসা মসজিদে প্রবেশাধিকার নিয়ে গাজায় বিক্ষোভরতদের ওপর পুলিশ গুলি চালালে নিহত হয় আরেক ফিলিস্তিনি তরুণ। এসব সহিংসতার জন্য তেল আবিবের আগ্রাসনকে দায়ী করে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। শুক্রবার জুমার নামাজের সময়ও ৫০-এর কম বয়সী মুসলমানদের আল আকসা মসজিদে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী। জেরুজালেমের ওল্ড সিটি এলাকায় জড়ো হয়ে ইসরায়েলিদের এই অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে ফিলিস্তিনি তরুণরা। মুসলমানদের অন্যতম ধর্মীয় তীর্থস্থান থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানায় তারা। আমরা আমাদের ভূমিতে ইসরায়েলি সেনাদের টহল দেখতে চাই না। আল আকসা মসজিদ আমাদের অহংকার, এর মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য। গেল মাসে জর্ডানে আয়োজিত এক বৈঠকে আল আকসা মসজিদে সহিংসতা এড়াতে সার্বক্ষণিক ভিডিও নিরাপত্তার কথা বললেও ওই এলাকায় ক্যামেরা লাগাতে দেয়নি ইসরায়েলিরা। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের ঘোষণা এলে এ নিয়েও বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। পশ্চিম তীর ও গাজা উপত্যকায়ও ছড়িয়ে পড়ে সংঘর্ষ। গাজায় পুলিশের গুলিতে নিহত হয় ২২ বছরের এক ফিলিস্তিনি তরুণ। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত হয় বলে দাবি তেল আবিবের। একই দিন আল খলিল অঞ্চলে পুলিশকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি বৃদ্ধাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ইরানের গণমাধ্যম প্রেস টিভি জানায় তাকে লক্ষ্য করে ৫০টি গুলি করে ইসরায়েলি বাহিনী। এতে আরও ২ ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়। এসব সংঘাত সহিংসতার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। সৌদি আরবের মতো ক্ষমতাবান আরব রাষ্ট্রগুলো কেন ইসরায়েলের সহিংসতার কোনো প্রতিবাদ করছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ফিলিস্তিনি ইন্তিফাদার মূলে রয়েছে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও অবৈধ দখলদারিত্ব। এরা নির্বিচারে ফিলিস্তিনি ভাইদের হত্যা করছে। এ বিষয়ে মুসলিম রাষ্ট্রগুলো কিভাবে চুপ করে আছে বুঝতে পারি না। মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্রগুলোর উচিত ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এদিকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আবারও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে জর্ডানের শত শত মানুষ। এই সমাবেশ থেকেও আল আকসা মসজিদ ও পশ্চিম তীর থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলার বিরুদ্ধে জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিয়া হাউতি বিদ্রোহীরা। ইয়েমেনের পতাকা হাতে সৌদি আরব বিরোধী স্লোগান দিয়ে সানার রাজপথ উত্তাল করে তোলে তারা।
তবে তাদের দাবি, হাদি সরকারকে সহায়তার নামে বিমান হামলা চালিয়ে ইয়েমেনের শত শত বেসামরিক নাগরিক হত্যা করেছে সৌদি আরব। লোহিত সাগর ও এডেন উপসাগর সংযোগকারী গুরুত্বপূর্ণ অঞ্চল বাব আল মানদেবের নিয়ন্ত্রণ হারানোর পর প্রথমবারের মতো এত বড় র্যালির আয়োজন করে তারা। এই মিছিলে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সহিংসতার নিন্দা জানায় হাউথি বিদ্রোহীরা। অবশেষে বিমান বিধ্বস্তের ঘটনায় নাশকতার অভিযোগ আমলে নিল রাশিয়াও। বন্ধ ঘোষণা করা হলো মিশরগামী সব বাণিজ্যিক বিমান চলাচল। আর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শার্ম আল শেখে অবস্থান করা ব্রিটিশ পর্যটকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাজ্য। তবে সাধারণ মিশরীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতার অজুহাতে দেশের পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ দ্বিতীয় দিনের মতো শনিবারও শুরু হয়। মিশরের শার্ম আল শেখ আন্তর্জাতিক বিমানবন্দর। মিশর ছাড়তে উগ্রীব পর্যটকদের ভিড়। তবে রুশ বিমান বিধ্বস্তের ঘটনায় নাশকতার ইঙ্গিত আরো জোরালো হওয়ার প্রেক্ষিতে একের পর এক ফ্লাইট বাতিলের ঘটনায় বিড়ম্বনায় পড়েছেন বিদেশি পর্যটকরা। আনন্দময় ভ্রমণ নিরাপত্তার ঝুঁকিতে ম্লান হওয়ায় হতাশ অনেকে। মিশরের আবহাওয়া চমৎকার, এখানকার সমুদ্র আমি বেশ পছন্দ করি। ধরে নেব যা ঘটেছে এটা নিয়তি ছিল। শুক্রবার 8টি ফ্লাইটে দেশে ফিরেছেন 1400 ব্রিটিশ নাগরিক। শনিবার আরো 2টি ফ্লাইটে মিশর ছাড়ার কথা 450 জনের। ফ্লাইট বাতিল আর নিরাপত্তার বাড়াবাড়িতে ক্ষুব্ধ তাদের অনেকে। তবে ব্রিটিশ নাগরিকদের নিরাপদে দেশে ফেরত যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানালেন মিশরে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত। ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরত পাঠানোর কাজে বেশ অগ্রসর হয়েছি আমরা। আজও অনেকেই মিশর ছাড়ছেন। নিরাপত্তার বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে মিশর আমাদের সহযোগিতা করছে। পর্যটন সংস্থাগুলোর তথ্য মতে ছুটি কাটাতে এখনো মিশর অবস্থান করছেন 45,000 রুশ পর্যটক, আর ব্রিটিশ পর্যটকের সংখ্যাও প্রায় 19,000। সন্ত্রাসী হামলার অজুহাতে বিমানের ফ্লাইট বাতিল করে দেশের পর্যটন শিল্প ধ্বংস করার চক্রান্তের অভিযোগ মিশরীয়দের। আমাদের দেশে পর্যটকদের যথেষ্ট নিরাপত্তা রয়েছে। রাশিয়া ও মিশরের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে এটা পশ্চিমাদের একটা অজুহাত। এদিকে পশ্চিমা দেশগুলোর দাবির পর ভয়েস রেকর্ডারের তথ্যের বরাতে বিমানে বিস্ফোরক রাখা ছিল এমন ইঙ্গিত নির্মাণকারীদের অন্যতম দেশ ফ্রান্সের। আর এতে নাশকতার অভিযোগ অস্বীকার করার আগের অবস্থান থেকে অনেকটা সরে এসেছে রাশিয়া। নিরাপত্তার কথা বলে মিশরগামী বাণিজ্যিক বিমান চলাচল বাতিলের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার বাস্তবায়নে কাজ শুরু করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ। যতক্ষণ পর্যন্ত বিমান বিধ্বস্তের কারণ সুনির্দিষ্ট করা যাচ্ছে না, তার আগ পর্যন্ত মিশরগামী বিমান চলাচল বাতিল করার যথেষ্ট যুক্তি আছে। যদি বিমানটিতে বিস্ফোরক রাখা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তা বের করতে পারব। এদিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নিহত রুশ নাগরিকদের অন্ত্যেষ্টিক্রিয়া দ্বিতীয় দিনের মতো শনিবারও অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে নিহতদের শেষবারের মতো বিদায় জানান স্বজনরা। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 58 জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল এক সপ্তাহ ধরে অব্যাহত বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বাগদাদের অধিকাংশ এলাকা তলিয়ে গেলে এ ঘটনা ঘটে। শুক্রবার বৃষ্টিপাত থেমে গেলেও এখনো অনেক এলাকায় পানি জমে আছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শরণার্থী শিবির অধ্যুষিত এলাকাগুলো। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নাগরিকদের বিদ্যুতের তার ও খুঁটি থেকে সাবধানে থাকতে বলা হয়েছে। চীন সরকার দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সঙ্গে সংকট সমাধানে প্রথম থেকেই অন্য যে কোনো দেশের চেয়ে চীন বেশি আন্তরিক বলেও জানান তিনি। এদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে সৃষ্ট বিরোধে স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপপুঞ্জে অবকাঠামো নির্মাণকে কেন্দ্র করে ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে টানাপোড়েন চলে আসছে চীনের। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ টহলের ঘটনায় দেখা দেয় আরও উত্তেজনা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার দক্ষিণ চীন সাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্ট পরিদর্শনে গেলে একে উস্কানিমূলক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করে বেইজিং। এ অবস্থায় দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের শান্তিপূর্ণ সমাধানে অন্য যে কোনো দেশের চেয়ে চীন বেশি আন্তরিক বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
অন্য যে কোনো দেশের চেয়ে দক্ষিণ চীন সাগর অঞ্চলে একটি মুক্ত এবং সমতাপূর্ণ নৌপথ চীনের জন্য বেশি জরুরি। এটা ঠিক যে বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক সমুদ্রসীমা আইন লঙ্ঘন করে চীনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে, যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি। তারপরও চীন সরকার দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের একটি শান্তিপূর্ণ সমাধান চায়। এদিকে দক্ষিণ চীন সাগর নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি। ইউরোপীয় ইউনিয়ন সবসময় কারো সমুদ্র সীমায় অবৈধ নজরদারির মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্র সীমা আইন লঙ্ঘনের চেষ্টা কিংবা এর মাধ্যমে কারো সার্বভৌমত্বে অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে। আমরা দক্ষিণ সাগরে এ ধরনের পরিস্থিতির পরিবর্তে চলমান বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছি। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকায় নিজেদের বলে দাবি করে আসছে চীন সরকার। তবে সমুদ্র সীমা উন্মুক্ত রাখার স্বার্থেই সেখানে মার্কিন রণতরী পাঠানো হচ্ছে বলে যুক্তরাষ্ট্র সরকার দাবি করলেও দক্ষিণ চীন সাগরে অবৈধ মার্কিন নজরদারি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বেইজিং। অন্যয় কর্মকার, সময় সংবাদ। মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হুমকি দেওয়ার ভিডিও ইউটিউবে প্রকাশের সাথে জড়িত থাকার অভিযোগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অভিযান চালিয়েছে পুলিশ। রাজধানী মালেতে সাঙ্গু টিভি নামে বেসরকারি চ্যানেলটির স্টুডিও থেকে সব কম্পিউটারের হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে পুলিশ। ভিডিওটিতে দেখা যায় 3 জন মুখোশধারী ব্যক্তি প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে মৃত্যুর হুমকি দিচ্ছে। তবে টিভি চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক দাবি করেছেন তাদের কোনো কর্মী ইউটিউবে ওই ভিডিও প্রকাশ করেনি। এর আগে প্রেসিডেন্ট বাসভবনের কাছে একটি যানবাহনে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী বোমা খুঁজে পাওয়ায় গত বুধবার দেশটিতে 1 মাসের জরুরি অবস্থা জারি করে আব্দুল্লাহ ইয়ামিন। পূর্ব ইউক্রেন থেকে নভেম্বরের শেষ ভাগের মধ্যেই ভারী অস্ত্র প্রত্যাহার করে নিতে হবে বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। ইউক্রেন বিষয়ে জার্মানির বার্লিনে আয়োজিত বহুজাতিক সম্মেলনে তিনি আরো বলেন, রুশ বিদ্রোহে অধ্যুষিত অঞ্চলগুলোতে যুদ্ধবিরোধী মোটামুটিভাবে কার্যকর থাকলেও এটি টিকিয়ে রাখতে সব পক্ষকে আরও বেশি সোচ্চার হতে হবে। সম্মেলনে যোগ দেন ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা। ইউক্রেনে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের জন্য আলোচনার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন নেতারা। 2014 সালের এপ্রিল মাসে পূর্ব ইউক্রেনের লুহান্স্ক ও দোনেৎস্কে রুশপন্থী বিদ্রোহীদের উত্থান হয়। ইউরোপ জুড়ে চলমান শরণার্থী সংকট মোকাবেলায় আরও উন্নত সীমান্ত ব্যবস্থাপনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক কমিশনার দিমিত্রিস আভরামোপোলস। সেই সঙ্গে সংকট মোকাবেলায় ইউরোপের সবগুলো দেশের জন্য একটি সমন্বিত সীমান্ত পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এদিকে ধারণ ক্ষমতা এরই মধ্যে অতিক্রম করায় সুইডেনে প্রবেশ করা নতুন শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে দেশটির সরকার। অন্যদিকে শরণার্থীদের আশ্রয় এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জার্মানিতে নিবন্ধন কেন্দ্র চালুর বিষয়ে একমত হয়েছে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের সদস্যরা। সরকারিভাবে নিবন্ধন ছাড়া কোনো শরণার্থী 2 বছর পর্যন্ত তাদের পরিবারকে জার্মানিতে নিয়ে আসতে পারবে না বলেও এ সময় একমত হয় ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো। পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার কারণ দেখিয়ে কানাডার ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেল সরবরাহের কিস্টোন এক্সেল পাইপলাইন নির্মাণের প্রস্তাব বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ফেব্রুয়ারিতে কংগ্রেসে পাশ হওয়া এ প্রস্তাব অনুযায়ী আলবার্টা থেকে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্য পর্যন্ত 1897 কিলোমিটার পাইপলাইন নির্মাণের কথা ছিল। তবে এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে এ বিষয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছিল। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে অভিযোগ করেন রিপাবলিকান নেতারা। বিশ্বের বিভিন্ন দেশে নানা ইস্যু নিয়ে বিক্ষোভ হয়েছে। রোমানিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে টানা 4র্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। হাইতিতে নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির বিরোধী দলের সমর্থকরা। নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে রেডিও বিয়াফ্রার পরিচালককে আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ায় অন্তত 80 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নারীর প্রতি সহিংসতা ও নারী পুরুষের বৈষম্য নিরসনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে আর্জেন্টিনার শত শত মানুষ।
শুক্রবার রোমানিয়ার বুখারেস্টের আইকনিক বিশ্ববিদ্যালয় চত্বর সহ অন্যান্য শহরে দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা দুর্নীতির সঙ্গে জড়িত সব রাজনীতিকের পদত্যাগ দাবি করেন। 1989 সালের বিপ্লবের পর থেকে গত 26 বছরে দুর্নীতির সঙ্গে জড়িত দেশের সব রাজনীতিবিদদের বিরুদ্ধে বিক্ষোভ করতেই আজ আমরা রাস্তায় নেমেছি। এর আগে বুখারেস্টের একটি নাইট ক্লাবে আগুনে পুড়ে 32 জন মারা যাওয়ার পর অব্যবস্থাপনার অভিযোগে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জনগণের বিক্ষোভের মুখে গত বুধবার পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট ভিক্টর পন্টা। প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে শুক্রবার হাইতির তাবারে শহরে বিক্ষোভ করে শত শত মানুষ। নির্বাচনে ইয়েভেনে মোয়া জয়লাভ করেছেন বলে ঘোষণা করা হলেও এ ফলের বিরোধিতা করে ইউথ সেলেস্তিনের সমর্থকরা। এদিকে নাইজেরিয়ার অনিৎসায় বায়াফ্রা রেডিও স্টেশনের পরিচালককে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বিচ্ছিন্নতাবাদী বায়াফ্রার সমর্থকরা। বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সেও। নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এ বিক্ষোভ সমাবেশ করে দেশটির মানবাধিকার কর্মীরা। শিরিন আক্তার, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী মিখাইল লেসিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন। ওয়াশিংটন ডিসিতে আবাসিক হোটেলের একটি কক্ষে রাশিয়ার সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর মৃতদেহ পাওয়া যায় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। লেসিনের মৃত্যুর কারণ জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। তবে লেসিনের পরিবারের বরাত দিয়ে রুশ গণমাধ্যম জানায় তিনি হৃদরোগে ভুগছিলেন। মিখাইল লেসিন 2004 থেকে 2009 সাল পর্যন্ত রুশ প্রেসিডেন্টের সহযোগী ও রাশিয়ার প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া রাশিয়া টুডে প্রতিষ্ঠায় তার অবদান ছিল উল্লেখযোগ্য। ভারতীয়দের সবচেয়ে বড় উৎসব দীপাবলি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিলিগুড়ি অঞ্চলের কারিগররা। কিন্তু কাঁচামালের দাম এবং জীবনযাত্রার ব্যয় বাড়লেও পণ্যের দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। অমাবস্যার রাতে প্রদীপ জ্বালিয়ে অন্ধকারের সাথে অশুভ ছায়াকে বিদায় দিয়ে আলোকিত নতুন ভবিষ্যতের প্রত্যাশায় প্রতি বছরই কার্তিক মাসে দীপাবলি পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা, যা ভারতীয়দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটির আরো বিশেষত্ব হচ্ছে এদিনই লঙ্কার রাজা রাবণকে হারিয়ে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন ভগবান রাম। আর তাই এ উপলক্ষে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভারতের শিলিগুড়ি শহরের কারিগররা। কিন্তু এবছর মুনাফার পরিবর্তে লোকসানের আশঙ্কা করছেন তারা, কারণ কাঁচামাল কিনতে মোটা অঙ্কের অর্থ ব্যয় করলেও কমে গেছে মাটির তৈরি প্রদীপের দাম। প্রথমে বাজার ভালোই ছিল, 260 টাকা করে গেছে, তারপরে 240 টাকা করে গেছে, এখন বাজার হলে 200। মহারাষ্ট্র, গুজরাট, বিহার এবং উত্তরপ্রদেশ সহ ভারতের অনেক প্রদেশ থেকেই বছরের এ সময়টায় মাটির প্রদীপ কিনতে শিলিগুড়িতে ভিড় করেন ক্রেতারা। কিন্তু প্রদীপের দাম কমে যাওয়ায় পরিবারের ভরণ পোষণের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট 300 পরিবারকে। এবার চালান উঠবে না, মাটির দামে উঠবে না। এবার যে প্রদীপের দাম না আর বছর যে দাম পাচ্ছি এবার অর্ধেক দাম পাচ্ছি। এবছর দীপাবলি পালন করা হবে 11ই নভেম্বর। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে বালু ঝড়ের টাইম ল্যাপস ভিডিও ধারণ করেছেন সিডনির বাসিন্দা নাথানিয়েল চেন। ভিডিওটিতে দেখা যায় বিপুল আকৃতির ধূলিঝড়ের মেঘ ধেয়ে আসছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর 1টার দিকে নাথানিয়েল তার অফিস থেকে এই ভিডিওটি ধারণ করেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ঝড়ে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে অনেকেই ভয় পেয়ে সাহায্যের জন্য জরুরি সেবাদানকারীদের ফোন করেছেন। মিশরের প্রত্নতাত্ত্বিক নগর লাক্সরে প্রাচীন মিশরীয় রাজবংশের 3টি কবর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মিশরের কার্নাটমারে নামক গ্রামে অবস্থিত পুরনো কবরগুলো সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয় মিশর সরকার। ওই কবরগুলো প্রাচীন মিশরীয় রাজবংশের বিখ্যাত ব্যক্তিদের কবর বলে জানা গেছে। মিশরে পর্যটকদের ভ্রমণের জন্য বহু এলাকা থাকলেও সাম্প্রতিককালে দেশটিতে জঙ্গি হামলা ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় বিদেশি পর্যটকদের আশা কমে গেছে। 2011 সালের হোসনি মুবারক সরকারের পতনের পর থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে পর্যটকদের ভ্রমণ কমে যায়।
বড়দিন উপলক্ষে একটি ডিসপ্লে শপের উদ্বোধন করলেন হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র টাইটানিক খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট। বড়দিনের নানা অনুষঙ্গকে মাধ্যম করে সাজানো হয়েছে দোকানটি। মূলত শিশু কিশোরদের স্বপ্ন ও ধারণার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে প্রতিটি ডিসপ্লে। উপস্থাপন করা হয়েছে বড়দিনে তুষারপাত, সান্টা ক্লজ আর পরীদের মেলা। বড়দিনের আনন্দ উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে যোগ করা হয়েছে নানা রঙের আলো, যেন এক অদ্ভুত জাদুর জগৎ। নতুন বছর শুরু হওয়ার আগ পর্যন্ত এমন করে সুসজ্জিত থাকবে এই ভিন্নধর্মী প্রদর্শনী। আন্তর্জাতিক সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বহির্বিশ্বের হস্তক্ষেপের কারণেই মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের উত্থান, মন্তব্য ল্যাভরভের। সিরিয়ার রাক্কায় রুশ বিমান হামলায় নিহত 42। কাল মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচন, যে কোনো ফলাফল মেনে নেওয়ার আশ্বাস সেনা সমর্থিত সরকারের। প্রথমবারের মতো আলোচনায় বসলেন চীন ও তাইওয়ানের প্রেসিডেন্ট। বৈঠকের প্রতিবাদে তাইপেতে বিক্ষোভ অব্যাহত। এবং বিহারে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে এগিয়ে আছে এনডিএ। সমীক্ষা অস্বীকার করে জয়ের আশা জনতা দল ইউনাইটেডের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গেই থাকুন সময়।